আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। এএসবিআরএম করোনা সংবাদ। করোনা আক্রান্ত সাংসদ শহীদুজ্জামানের সংস্পর্শে আসায় আরও 2 এমপি সহ 6 ভিআইপি ছাড়াও অন্তত 100 জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে স্বাস্থ্য বিভাগ। ভিআইপি 6 ব্যক্তি হলেন নওগাঁ 6 আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ 3 আসনের এমপি সলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুনুর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান ও সিভিল সার্জন আক্তারুজ্জামান। এদিকে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে করোনার উপসর্গ নিয়ে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরই মৃতের বাড়ি লকডাউন করেছে প্রশাসন। কুড়িগ্রামে এক স্বাস্থ্যকর্মী সহ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4 জন। আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 22 জনে। চট্টগ্রামে নতুন করে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। প্রথমবারের মতো চট্টগ্রামের সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া উপজেলায় করোনা রোগী পাওয়া গেছে। ময়মনসিংহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা 150 জন ছাড়িয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও 4 জন স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এ প্রথম নোয়াখালীর হাতিয়ায় 2 জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তারা দুজনেই স্বাস্থ্যকর্মী। নোয়াখালী থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বাবু। বাবু, নোয়াখালীতে তো দুজনই স্বাস্থ্যকর্মী আক্রান্ত, মানুষ লকডাউন কতটা মানছে? সিনথিয়া, আপনি জানেন যে সারা দেশে করোনার প্রকোপ যেভাবে বাড়ছে, ঠিক একই একই সিনথিয়া, আপনি জানেন যে নোয়াখালীতে সারা দেশে যেভাবে করোনার প্রভাব বাড়ছে, ঠিক নোয়াখালীতে একইভাবে করোনার প্রভাব বাড়ছে। আপনাকে যদি একটু বলে রাখি যে নোয়াখালীতে এ পর্যন্ত 14 জন করোনা শনাক্ত হয়েছে। তার মধ্যে 2 জনের মৃত্যুর পর রিপোর্ট এসেছে, বাকি 12 জন এখন রয়েছে। আজ সকালে নোয়াখালীর সেনবাগের কাবিলপুর ইউনিয়নের মজদিপুর গ্রামে 7ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর খবর এসেছে। তো আমরা সেখানকার স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে করোনা উপসর্গ নিয়ে মৃত তনিমা ইসলাম পার্শ্ববর্তী উপজেলা বেগমগঞ্জ উপজেলা লাউতলি গ্রামে তার বাবার বাড়ি, তার নানার বাড়ি সেনবাগের কাবিলপুরে। সে গেল কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। তো গেল 2 দিন ধরে তার জ্বর সর্দি কাশ ছিল। সকালে তার মৃত্যু হয়। তো এই ঘটনা যখন এলাকা জানাজানি হয়, এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় যখন প্রশাসনকে খবর দেয়, প্রশাসন এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেডিকেল টিম এসে লাশের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে IERDC-তে পাঠিয়েছে এবং যে বাড়িতে সে মৃত্যুবরণ করেছে সে বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে। এদিকে একটু বলে রাখি, যদিও নোয়াখালীতে লকডাউন চলছে, লকডাউনের কোনো প্রভাব কিন্তু নোয়াখালীর মানুষের মাঝে পড়েনি। সামান্য কাজেও নোয়াখালীর মানুষ বাজারে আসছে, বিশেষ করে হাট বাজার, যে গ্রামের যে হাট বাজারগুলি রয়েছে সেখানে কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে। আসলে এই সব লকডাউন বা হোম কোয়ারেন্টাইন না মানার কারণে নোয়াখালীতে কিন্তু দিন দিনই করোনার সংক্রমণের রোগীর খবর পাওয়া যাচ্ছে। এদিকে আপনাকে জানিয়ে রাখি, যেহেতু নোয়াখালী একটা জেলা, সেখানে করোনার যে পরীক্ষা না থাকার কারণে গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সাথে জেলা প্রশাসক তন্ময় দাসের ভিডিও কনফারেন্সে কথা হলে এখানে করোনার টেস্টে যে একটা ল্যাব স্থাপন করার দাবি জানানো হলে প্রধানমন্ত্রী সেটা সায় দিয়ে এখানে ল্যাব স্থাপনের দাবিটি প্রধানমন্ত্রী সায় দিয়েছেন এবং এখানে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নোয়াখালী করোনা পরীক্ষার জন্য একটা ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। এই সপ্তাহের মধ্যে সেটা চালু হওয়ার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে নোয়াখালীর করোনার সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু। এতক্ষণ নোয়াখালী থেকে জানাচ্ছিলেন মনির হোসেন বাবু। করোনা রোগীদের নমুনা সংগ্রহ পরীক্ষা কার্যক্রম সঠিকভাবে চালাতে ডিগ্রি নিয়ে বসে থাকা হাজার হাজার মেডিকেল টেকনোলজিস্টকে কাজে লাগানোর দাবি জানিয়েছেন গ্রাজুয়েট রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব SM সেলিম রেজা। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ দাবি জানান তিনি বলেন, সরকারি হাসপাতালগুলোতে মেডিকেল টেকনোলজিস্টদের অভাবের কারণে স্বাস্থ্য সহকারীদের নিয়ে নমুনা সংগ্রহের কাজ করায় অনেক জায়গায় নমুনা নষ্ট হচ্ছে। এতে রোগীরাও হয়রানির শিকার হচ্ছেন। মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ বন্ধ থাকার কারণে ব্যাহত হচ্ছে করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম। স্বাস্থ্য অধিদপ্তর হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে
আউটসোর্সিং প্রক্রিয়ায় 386 জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের একটি পরিপত্র জারি করেন। আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করতে হবে, অ্যাডহক বেসিস সিনিয়রিটির ভিত্তিতে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিতে হবে। লকডাউনের পরিস্থিতির মধ্যেও রাজধানীর প্রধান সড়ক সহ বিভিন্ন রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন চলাচল করছে। নিয়ন্ত্রণ ব্যবস্থা কিছুটা শিথিল থাকায় যান চলাচল আগের চেয়েও কয়েক গুণ বেড়ে গেছে। পাড়া মহল্লার মুদি দোকান, জেনারেল স্টোর, খাবারের হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। যদিও চলতি মে মাসকেই করোনা ভাইরাস সংক্রমণের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, রাজধানীর আইন শৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি কি কিছুটা শিথিল, আর এটি হয়ে থাকলে কারণ কি? আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দিকে সেই প্রবেশ মুখে কিন্তু পুলিশের চেকপোস্ট আছে। সেই চেকপোস্টটিতে চেক করে করে সবাইকে কিন্তু জিজ্ঞাসাবাদে করে তারপরে ঢাকার ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। যাদের বিভিন্ন প্রয়োজনে যারা আসছে, একদম যুক্তিসঙ্গত কারণ যারা দেখাতে পারছে, শুধুমাত্র তাদেরকে এখান থেকে ঢাকার ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশের সদস্যরা। তারা বলছেন যে অধিকাংশ যে গাড়ি ঘোড়া চলছে সবগুলো তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, যেটি হলো যে তারা কেউ অফিসের কাজে যাচ্ছে, কেউ ব্যাংকের কাজে যাচ্ছে, কেউ ডাক্তারের কাছে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু প্রতিদিন ঢাকাতে দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন এর মধ্যে হয়েছে। ব্যক্তিগত যে পরিবহনগুলো, সেই পরিবহন কিন্তু এবং এখানে সকালের দিকে যেটি হয়েছিল প্রচুর পরিমাণে গার্মেন্টস কর্মীরা কিন্তু ঢুকে তারপরে কিন্তু প্রবেশ করতে বলে সেই ধরনের ব্যক্তিগত ধন্যবাদ জুলহাস। এতক্ষণ গাবতলী থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। স্বাস্থ্যবিধি না মানায় দেশের তরুণ ও যুবকরাই করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে দেশে মোট শনাক্তের 65% বয়স 20 থেকে 50 বছরের মধ্যে। লকডাউন অমান্যকারীরা নিজেরা যেমন আক্রান্ত হচ্ছে, তেমনি পরিবারের সদস্যদেরও ঝুঁকিতে ফেলছে। এই অবস্থায় ঢাকা সহ সবচেয়ে বেশি আক্রান্ত 4 শহরে কারফিউ জারির পরামর্শ দিয়েছেন করোনা বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক ABM আব্দুল্লাহ। জাহিদ রহমানের রিপোর্ট। সংক্রমণ ঠেকাতে গত 1 মাস ধরে সাধারণ ছুটি দিয়ে সবাইকে ঘরে থাকতে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে দিন যতই যাচ্ছে রাস্তা আর অলিগলিতে জটলা ততই বাড়ছে। এদের বেশিরভাগই বয়সের তরুণ অথবা যুবক। অনেকেরই ধারণা তরুণ বা যুবকদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, তাই নানা অজুহাতে ঘরের বাইরে এরা। বয়স্ক লোকের বেশি হয় শুনছি, আর বাচ্চাদের, শিশুদের, এই দুইজনেরই বেশি হয় আর কি। বয়স টয়স বুঝি না, যার রোগ দেয় তাই ধরে। কেনাকাটা করতে আসছি, নিচে দেখতে আসছি যে পরিস্থিতি কি অবস্থা। অন্য দেশে হয়তো বা বয়স্ক লোকদের হচ্ছে, কিন্তু আমাদের দেশে তরুণদের বেশি হচ্ছে। কারণ এখানে আমরা যদি রাস্তায় দেখি বেশিরভাগ তরুণ লোকরা। জানতেছি মে মাসের 7 তারিখ ডেঞ্জার লাইন, তো এই পর্যন্ত যদি এই জরুরি অবস্থা করা হয় তাহলে কিছুটা ভালো হবে, কারণ আমাদের তরুণরা এফেক্ট হচ্ছে বেশি। অথচ পরিসংখ্যান বলছে দেশে 10 বছরের উপরে 10 ভাগ, 11 থেকে 20 বছরে 8 ভাগ, 21 থেকে 30 বছরে 24, 31 থেকে 40, 22, 41 থেকে 50, 18, 51 থেকে 60, 15 এবং 60 ঊর্ধ্ব শতকরা 10 ভাগ। অর্থাৎ শিশু ও প্রবীণদের চেয়ে তরুণ ও যুবকরাই বেশি আক্রান্ত হয়েছেন। আইডিসিআর বলছে সামাজিক সংক্রমণের জন্য তরুণ যুবকদের অবাধ চলাচলই দায়ী। বয়সভিত্তিক পর্যালোচনা করেন তাহলে দেখবেন 21 থেকে 50 বছরের ভিতর প্রায় 65%। 26শে মার্চে ছুটি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঘরের বাইরে যারা বের হচ্ছেন তাদের অধিকাংশ তরুণ। করোনা মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল কমিটির উপদেষ্টা বলেন, সংক্রমণ ঠেকাতে সবচেয়ে আক্রান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কঠোর ব্যবস্থা নিতে হবে। এরা যদি অনাক্রান্ত থাকে তাহলে আমাদের দেশে আক্রান্ত হবে না অন্যরা, এরাই কিন্তু যত্ন নেবে। এরা আসছে না, আমরা খুব বিরক্ত হয়ে গেলাম, তাহলে হবে না। আমাদের ল এনফোর্সিং অথরিটি খুব কাজ করছে,
কিন্তু বলছে যে এরা এরা কথা শুনছে না। এরা কথা শুনবে না, সাইকোলজিস্ট যে আপনি জিজ্ঞাসা করেন, এরা কথা শুনবে না, এদেরকে বুঝালে আবার কথা শুনবে। গভর্নমেন্টকে কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নাই। সেখানে আইন শৃঙ্খলার আরো কঠোর হতে হবে, সেখানে যতটা হওয়া উচিত, এবং লাস্ট স্টেজ হিসেবে মনে হয় বেশি দেরি না করে এদের যদি আমরা সংক্রমণ রোধ না করতে পারি তাহলে তো সমস্যা হবে। সেজন্য জরুরি ভিত্তিতে আমার মনে হয় কার্ফিউ দেওয়া উচিত এখনই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে তরুণদের সামাজিক মেলামেশার কারণেই করোনা ভাইরাস তাদের মাধ্যমে বয়স্কদের আক্রান্ত করছে। এই ব্যাপারে সবাইকে আরো সতর্ক হতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা। নকল বা ব্যবহৃত স্বাস্থ্য সামগ্রীতে করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি অন্যান্য রোগের জীবাণুও ছড়াতে পারে বা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে বলে জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে এ ধরনের পণ্য বাজার থেকে সরাতে না পারলে রোগ ছড়ানোর পাশাপাশি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে। AR বাদলের রিপোর্ট। লেখা আছে N95, কিন্তু ভিতরে জিনিস সব সময় কিন্তু সঠিকটা যাচ্ছে না। তো এটা কেউ যদি এরকম কিছু করে থাকে বা সাপ্লায়ার কে, তা আমি শুধু বললাম যে মহানগর হাসপাতালে এটা গেছে, বাবুবাজারে যে হাসপাতালটা, ওটা তো করোনা ভাইরাসের জন্য ডেডিকেটেড। পত্রিকা সূত্রের খবর, JMI সিরিজ অ্যান্ড মেডিকেল ডিভাইস নামে একটি দেশীয় কোম্পানি আমেরিকা থেকে আমদানি না করেই সরকারকে N95 মাস্ক সরবরাহ করেছে, যদিও এর প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি। বক্স তো ঠিক আছে, কিন্তু বক্সের ভিতরে জিনিসগুলি ঠিক আছে কিনা আমরা একটু নজরদারিটা বাড়ানো দরকার। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি ব্যবহারের পর ফেলে দেয়া পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা PPE, নকল হ্যান্ড স্যানিটাইজার, ব্যবহার করা হ্যান্ড গ্লোভস, নিম্নমানের মাস্ক ও অনুমোদনহীন কিট বাজারে বিক্রি করে মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় উঠে আসে এক শ্রেণীর লোভী ব্যক্তির এমন ভয়ঙ্কর অপতৎপরতা। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এমন নকল ও ভেজাল স্বাস্থ্য সামগ্রী ব্যবহার করলে জীবাণু রোধ তো হবেই না, বরং তৈরি হবে নানা রকম স্বাস্থ্য জটিলতা। যে পিপি গুলো ব্যবহার করা হয়েছে, মাস্ক, গ্লাভস, সেগুলোতে একটা জীবাণু লিখে থাকতে পারে। সুতরাং যারা এগুলো সংগ্রহ করছে তারা আক্রান্ত হতে পারে। আর হাসপাতালের যে মাস্কগুলো, সেগুলো ডিসপোজালের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ নজর দিতে হবে। আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা মেডিকেল, সেটা করতে হবে। সেটা না পাওয়া পর্যন্ত প্রয়োজনে হাসপাতালে এগুলো ক্লোরিন সলিউশনে ডুবিয়ে, অথবা যেগুলো অটোক্লেভেবল সেগুলো অটোক্লেভে দিয়ে এগুলো জীবাণুমুক্ত করে তারপরেই গার্বেজে দেওয়া উচিত। জেনে বুঝে যারা মানুষের জীবন নিয়ে খেলছে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে না পারলে আরো বেপরোয়া হয়ে উঠবে। এজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা পালনের পরামর্শ দিলেন এই স্বাস্থ্যবিজ্ঞানী। জীবনহানি তো হতেই পারে, একে তো করোনার ভয় তো রইলই, কারণ এগুলো তারা পরে যদি করোনা রোগী দেয় প্রোটেকশন তো হবে না। সুতরাং করোনারও আক্রান্ত হবে, অন্যান্য রোগেও আক্রান্তের ঝুঁকিটা তো আমাদের কিন্তু বেড়ে যাবে। নকল মাস্ক কোনো উপায় যেন সাপ্লাই না দিতে পারে, যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কঠোর নজরদারির মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আর যেগুলো নতুন করে যেগুলো ফেলে দেওয়া যায় আবার ব্যবহার করে, এই ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক হইতেই হবে আর কি। স্বাস্থ্য সামগ্রী কেনার ক্ষেত্রে কেবল ঝকঝকে প্যাকেট নয়, পণ্যের মান যাচাই করে কেনার পরামর্শও দিলেন তিনি। সবচেয়ে ভালো হয় যারা ব্যবহার করবেন তাদেরও দায়িত্ব আছে। AR বাদল, RTV, ঢাকা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কৃষ্ণদে আকাশ। আগামী 7 মে অস্ট্রেলিয়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। এক্ষেত্রে কারা আসতে পারবে আর রেজিস্ট্রেশনের নিয়ম সম্পর্কে কি জানিয়েছে হাইকমিশন? ধন্যবাদ সিনথিয়া। করোনা ভাইরাসের প্রভাবে বেশ কিছুদিন যাবৎ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে বিমান যোগাযোগ বন্ধ আছে, যার ফলে কিন্তু বেশ কিছু বাংলাদেশি যাদের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়া প্রয়োজন তারা কিন্তু বাংলাদেশে যেতে পারছে না। বিশেষ করে যাদের অস্থায়ী ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা পড়েছে বিপাকে। তাই এ সকল মানুষের কথা ভেবে অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশন স্থানীয় বাঙালি কমিউনিটির সহযোগিতায় আগামী 7ই মে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। অনুরূপভাবে বাংলাদেশে আটকে পড়া অস্ট্রেলিয়ান নাগরিক অথবা স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত যে সকল বাংলাদেশি আছে তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশনও আগামী 7ই মে
শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে। তবে এ দুটি ফ্লাইটই শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক যাত্রী হলেই কিন্তু এই বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারবে। সিনথিয়া, আরেকটি বিষয় জানিয়ে রাখি, গত 16 এপ্রিল বাংলাদেশ থেকে ছেড়ে আসা একটি বিশেষ ফ্লাইট, যেটি 17 এপ্রিল মেলবোর্নে পৌঁছায়, তাদের কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের বিশেষ ব্যবস্থায় 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। গতকালই তারা এই কোয়ারেন্টাইন শেষে নিজ নিজ গন্তব্যস্থলে ফিরে গিয়েছেন এবং আমাদের জানা মতে প্রায় প্রত্যেকেই সুস্থ আছেন। সিনথিয়া, অস্ট্রেলিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ কৃষ্ণ। সিডনি থেকে জানাচ্ছিলেন কৃষ্ণ দে আকাশ। অর্থনৈতিক ভিত্তির বিচারে উদীয়মান অর্থনীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম এসেছে। অর্থ বাণিজ্যের সাময়িকী ইকোনমিস্টের তালিকায় করোনা সংকটে সবচেয়ে কম ঝুঁকিতে থাকা 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। বিশ্বের 66টি দেশের এই তালিকায় বাংলাদেশ রয়েছে 9ম স্থানে, যা চীন ও ভারতের চেয়েও ভালো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশের নামই তুলনামূলক নিরাপদে থাকা দেশের তালিকার শীর্ষ 10-এ এসেছে। ইকোনমিস্ট বলছে, কোভিড-19 উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে অন্তত 3 ভাবে। লকডাউনের কারণে মানুষ ঘরে থাকতে বাধ্য হওয়ায় উৎপাদন ও বন্ধ থাকছে। বিশ্বজুড়ে যোগাযোগ বন্ধ থাকায় রপ্তানি আয় কমে যাচ্ছে, আর বিশ্বের বড় একটি অংশ বেকায়দায় থাকায় বিদেশি বিনিয়োগের প্রবাহ টান পড়েছে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। এবছরে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর বার্তা হচ্ছে, সত্যকে মুখোশ পরানোর সময় এটি নয়। বিশ্বজুড়ে কোভিড-19 মহামারীতে সাংবাদিকেরা নিজেদের শারীরিক নিরাপত্তার জন্য যতটা না মাস্ক পরছেন, তার চেয়ে বেশি মাস্ক তাদের মুখ বা কলমের উপর চেপে ধরা হচ্ছে, যার ফলে সত্য আড়ালে চলে যাচ্ছে। তবে সব প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও সংবাদ মাধ্যমকে স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যেতে হবে। এই লড়াইয়ের পাঠক বা দর্শকরাই মূল শক্তি। অপপ্রচার, গুজব বা মিথ্যাচারের মধ্যেও মূলধারা সংবাদ মাধ্যমে পাঠক দর্শকের আস্থা প্রমাণ করে স্বাধীন সাংবাদিকের বিকল্প নেই। রাষ্ট্রকে এগিয়ে নিতে ও একটি বহুমাত্রিক সমাজ নির্মাণে মুক্ত, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয় নিজ দপ্তরে অনলাইন ব্রিফিংয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সব গণমাধ্যম কর্মীকে অভিনন্দন জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা রিজভী আহমেদের বিদ্বেষপূর্ণ মন্তব্যকে উদ্ভ্রান্তের প্রলাপ বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান। মুক্ত, স্বাধীন গণমাধ্যম, একই সাথে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা যেমন প্রয়োজন, একই সাথে আমাদের সম্মিলিত দায়িত্বশীলতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম একটি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং একটি বহুমাত্রিক সমাজ নির্মাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা থেকে নিখোঁজের 2.25 মাস পর সন্ধান মিলেছে ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। বেনাপোলের সাদিপুর সীমান্তবর্তী একটি মাঠ থেকে তাকে উদ্ধার করেছে বিজিপি। তিনি বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজতে আছেন বলে ওসি মামুন খান নিশ্চিত করেছেন। গত 10 মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের পক্ষকালের অফিস থেকে বের হন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে পরদিন 11 মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসী নয়ন। 13 মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। প্রতিষেধকহীন করোনার থাবায় গোটা বিশ্বের চিকিৎসা ব্যবস্থা থুবড়ে গেলেও কিছু মানুষ সামনে থেকে লড়াই করে চলেছেন। এমনই এক ঝাঁক তরুণ হোমিওপ্যাথি ডাক্তার নিয়ে ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর মিরপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু করেছে। জানান, ঝুঁকি নিয়ে গত 21 তারিখ থেকে ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হচ্ছে এই চিকিৎসা সেবা। সরকারি কিংবা সমাজের বিত্তমানরা এগিয়ে আসলে আরো বড় পরিসরে দেয়া যাবে এই সেবা। সুমন দেকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সবার ঘরে থাকার কথা থাকলেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, যাদের প্রধান ধর্ম মানব সেবা। সেই লক্ষ্যে মিরপুর 1-এ স্থানীয় কাউন্সিলর আবুল কাশেম মোল্লার সহযোগিতায় শাহালি থানা সংলগ্ন সমতা মেডিকেল একাডেমিতে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ফ্রি চিকিৎসার পাশাপাশি দেয়া হচ্ছে ঔষধও। জানান, দেশের ক্লান্তি লগ্নে নিজেকে মানব সেবায় সম্পৃক্ত করতে পেরে
আনন্দিত তারা। ফেডারেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সহযোগিতায় ফ্রি হোমিওপ্যাথিক ক্যাম্পেইন শুরু করেছি। আজ অবধি পর্যন্ত আমরা প্রায় 800 রোগী দেখে ফেলেছি। এখন সমস্ত বিশ্ব দরজা যারা আটকে ঘরের মধ্যে বসে আছে, ওই সময়ে একজন চিকিৎসক হিসেবে আমি আমার রোগীদেরকে সেবা করতে পেরে আমি অত্যন্ত খুশি। জানান হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা করোনা সংক্রমণের বিরুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করলেও এখনো পাননি সরকারি সহযোগিতা, পাননি নিজেদের ব্যক্তিগত সুরক্ষাও। আমাদের এখানে যেটা হচ্ছে সবটাই পুরোপুরি সেলফ কন্ট্রিবিউট, আমরা নিজেদের অর্থায়নে সম্পূর্ণ জিনিসটা আগায় নিয়ে যাচ্ছি। যদি অর্থবিত্তবান লোক এবং প্রধানমন্ত্রী সুদৃষ্টি দিতেন বা আমাদের সহযোগিতা করতেন, আমরা দেশব্যাপী এই সেবা ব্যবস্থা চালু করতে পারতাম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যদি আমাদেরকে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা দেওয়া হয়, তাহলে স্বাস্থ্যসেবায় এই করোনা ভাইরাস মোকাবেলায় এবং সচেতনতায় আমাদের চিকিৎসকরা আরও অধিক দায়িত্ব পালন করতে পারবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষের মানসিকতা পরিবর্তন এবং সরকারি একটু সুনজরই পারে হোমিওপ্যাথি চিকিৎসকদের আগ্রহ যোগাতে, যাতে করে দেশের বিভিন্ন স্থানে করা যায় এমন মেডিকেল ক্যাম্প। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। দর্শক, RTV করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন বিকেল 3টা ও রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন অথবা বক্তব্য ভিডিও করে আপলোড করুন RTVর ফেসবুক পেজে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।